দিদি যদি বিচার করে দেয় খুবই ভালো কথা, না হলে দল ছেড়ে দেবো। এসব মুখের কথা, মনের কথা না, মনে অন্য কিছু। মনে যদি মন থেকে বলতো যে আমি দলটা ছেড়ে দেবো, তাহলে এই সন্দেশখালির ব্যাপারে যখন তিরান নিয়ে যাচ্ছিল তখনই ও ছেড়ে দিত, কারণ তখন দেখেছিলাম ওর মুভমেন্টটা সম্পূর্ণ আলাদা ছিল। তার থেকে তো এই মুভমেন্টটা অনেক হালকা। আমি বলে দিয়েছি, সুবিচার না হলে দল ছেড়ে দেবো। দল যদি বিচার না করে, এরকম দলের পরও আমার নেই। এটা লোক দেখানো আর সিদ্দিকুল্লাহ বাবুর নাটক এটা, কারণ ওনাদের যারা যে সংগঠনটা করে তাদের উদ্দেশ্যে বলতে পারি ভাই, এতটুকু আপনারা দেখেছেন নিশ্চয়। আগামী 10ই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করবো, এটা আমি আজকে বলে দিলাম। আপনারা দেখতে থাকুন 10ই জুলাই যে প্রতিবাদ মিছিলটা করবে, হয় কি হবে না। আমার তো মনে হয় হবে না। তার আগে হয়তো দিদির ফোন আসবে, ঠিক থাকো, বিচার করে বিচার টিচার কিছু পাবে না, এতটুকুই হবে। হয়তো দিদির ফোন আসবে, চুপচাপ হয়ে যাবে। নিজের দলের কর্মীদের কাছে সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। হ্যাঁ, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নিজের দলের কর্মীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা ঘুরঘুর করছে। কালো পতাকা দেখিয়ে তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং যে অভিযোগটা করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তানার উপরেও হামলা চালিয়েছে, তানার গাড়িও ভাঙচুর করেছে। কারা করেছে? তারাই করেছে যারা তৃণমূল কংগ্রেস দল করে, অথচ তাদের হাতে আক্রান্ত হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী রীতিমধ্যে দিদির কাছে বিচার দিলেন। তানার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে স্পষ্ট, তিনি বললেন দিদি যদি এর বিচারটা না করে তাহলে আমি হয়তো তৃণমূল কংগ্রেস দল থেকে অবসর নেব। এর মধ্যে সাধারণ মানুষের মনে একটা এবার প্রশ্ন জাগছে যে সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে সত্যি কি সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার তৃণমূল কংগ্রেস দল থেকে অবসর নেবে? তিনি যে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী, তিনি কি সত্যি মন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন? এই মুহূর্তে রয়েছেন ভাঙড় বিধানসভার মাটিতে একজন আইএসএফের দক্ষতা নেতা এবং সাহসী নেতা রাহুল মোল্লা। আমরা তানার মুখ দিয়ে এই প্রতিক্রিয়া নেব। দেখুন, এই প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি, যখন আমাদের এখানে লকডাউন চলছিল তখন তিনি ত্রাণ নিয়ে মানে সম্ভবত তো আমাদের নিচুর দিকে সন্দেশখালের দিকে ত্রাণ বিতরণ করতে যাচ্ছিল। তখন শাহজাহান মোল্লা ছিল বাইরে। শাহজাহান মোল্লার লোকজন তখন তার গাড়ি সমেত অ্যাটাক করে, এমনকি ত্রাণ সিদ্দিকুল্লাহ নিয়ে যাচ্ছিল। সিদ্দিকুল্লাহ ত্রাণ নিয়ে ও নিজে হাতে বন্টন করেছিল। তারপরেও উনি বলেছিল যে দিদি যদি কোনো না সুব্যবস্থা করে আমি দল থেকে ছেড়ে দেবো। তারপরে এই যে ঘটনাটা রিসেন্টলি কালকে ঘটলো, এই ব্যাপারটা নিয়ে উনি যে বললো যে দিদিকে আমি জানাবো, দিদি যদি বিচার করে তাহলে আমি দল ছেড়ে দেবো। মেনলি ব্যাপার হলো ওটা নয়। সিদ্দিকুল্লাহ যখন তৃণমূল কংগ্রেসে জয়েন্ট করেনি, ওনার যে সংগঠন ছিল জমিয়াতে ওলামা হিন্দ, যখন ওর সংগঠনটি এই বাংলা জুড়ে যখন বিস্তারিত হয়, তখন দেখলো রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখলেন তো আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত যেমন করে বিস্তার নিয়েছিল তেমনভাবেই বিস্তার নিয়েছিল এই জমিয়াতে ওলামা হিন্দ। তখন দেখলো যে জমিয়াতে ওলামা হিন্দ যখন বিস্তার নিচ্ছে, তখন শাসক দল দেখলো এনাকে একটা এমএলএ হোক, একটা মন্ত্রিত্ব টোপ দিয়ে কাছে টেনে নিতে হবে, না হলে ইনিও একটা রাজনীতি দল হয়তো খুলে দিত। কিন্তু আব্বাস সিদ্দিকিকে অপাত দেওয়াকালীন অপাস দিয়েছিল, তারপরেও আব্বাস সিদ্দিকি অপাতটুকু নেননি, কারণ জানে যে তৃণমূল কংগ্রেস কী জিনিস। আর একটা কথা বলে রাখি সাথে সাথে, আগামী দিন আপনারা দেখলেন যে ওয়াকফ বিল কেন্দ্র সরকার পাস করেছে, তারপরে যখন পশ্চিমবাংলা তথা সারা রাজ্যে ওয়াকফ বিলের প্রতিবাদে মিছিল শুরু হয়, সেই মিছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীও আমাদের ঘটপুকুরে বা কলকাতায় করেছিল। আমার তো মনে হয় সেই পর্যবেক্ষণ বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল যে যদি ওয়াকফ বিলের প্রতিবাদ করতে হয় দিল্লি গিয়ে করো। আমার তো যতটুকু চিন্তাভাবনা, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় মনে হচ্ছে এই ঘটপুকুর বাগা এই যে কলকাতায় যে প্রতিবাদটুকু করেছিল, তারই হয়তো ফলাফল এই তৃণমূল দুষ্কৃতীদের হাতে। হয়তো মমতা ব্যানার্জি ডাইরেক্টলি করাতে পারছে না, কারণ একটা মন্ত্রিত্ব পদে দাঁড়িয়ে আছে এবং তারা সংগঠন আছে, ডাইরেক্টলি করাতে পারছে না, উনি ওনার লোকজন দিয়ে করাচ্ছে। আর একটা কথা বলে রাখি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে যে দিদি যদি বিচার করে দেয় খুবই ভালো কথা, না হলে দল ছেড়ে দেবো। এসব মুখের কথা, মনের কথা না, মনে অন্য কিছু। যদি মন থেকে বলতো যে আমি দলটা ছেড়ে দেবো, তাহলে এই সন্দেশখালির ব্যাপারে যখন ত্রাণ নিয়ে যাচ্ছিল তখনই ও ছেড়ে দিত, কারণ তখন দেখেছিলাম ওর মুভমেন্টটা সম্পূর্ণ আলাদা ছিল। তার থেকে তো এই মুভমেন্টটা অনেক হালকা। আমাদের দিক থেকে তো আমরা যতদূর আমার চিন্তাভাবনা থেকে বলবো, কোনোদিন দিদি বিচার করবে না, কারণ যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলতে পারে যে তোমরা একটা ওয়াকফের ব্যাপারে দিল্লি গিয়ে প্রতিবাদ করো, বাংলায় আমার তো মনে হয় যে বাংলায় প্রতিবাদ করার কারণে ওনাকে এই যে টাচ দিয়েছে, এই কালকে রিসেন্টলি যে ব্যাপারটা, ওনাকে ব্ল্যাক পতাকা এবং ওই যে গো ব্যাক স্লোগান জুড়িয়েছে কালকে দিদির ইঙ্গিতে। ভিতর দিয়ে খবর নিয়ে দেখো, দিদির ইঙ্গিতে দিয়েছে, কারণ হলো এই দিল্লি গিয়ে প্রতিবাদ করেনি, বাংলায় প্রতিবাদ করেছে এরই কারণে। আর একটা কথা বলে রাখি, এই সিদ্দিকুল্লাহদের মতো মন্ত্রী বা সিদ্দিকুল্লাহদের মতো মন্ত্রীরা মুখে যতই বলুক, মনে কিন্তু এই দিদি গেঁথে আছে। মুখে হয়তো বলবে, মন থেকে কখনো যাবে না। আপনারা দেখতে থাকুন 10ই জুলাই যে প্রতিবাদ মিছিলটা করবে, হয় কি হবে না। আমার তো মনে হয় হবে না।
তার আগে হয়তো দিদির ফোন আসবে যে ঠিক থাকো, বিচার বিচার করে বিচার টিচার কিছু পাবে না, এতটুকুই হবে, হয়তো দিদির ফোন আসবে চুপচাপ হয়ে যাবে। এই যে বললো প্রতিবাদটুকু হবে না, কারণ এদের মেরুদণ্ডহীন হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে। যদি মেরুদণ্ড শক্ত করে আব্বাস সিদ্দিকের মতো দাঁড়িয়ে থাকতে পারতো, আজকে সিদ্দিকুল্লাহ বাবু বুঝতে পারতো যে বাংলার বুকে তার জায়গাটা কোথায় থাকতো। আজকে ওই দুটো নীলবাতি গাড়ি নিয়ে, দুটো পুলিশ নিয়ে ভাবছি আমি বিশাল কিছু। ওনার দেখেছি তো আমরা রিসেন্টলি অনেক জায়গায় অনেকভাবেই এই সিদ্দিকুল্লাহ বাবুদের ছেলেরা কোথায় কত রকম আন্দোলন করতে গিয়ে কত রকম মানে হেনস্থ হয়েছে, কত কিছু সবই দেখেছি, কিন্তু এ বিচার পাবে না। যতই বলুক সিদ্দিকুল্লাহ বাবু, এ বিচার পাবে না। এটা লোক দেখানো আর সিদ্দিকুল্লাহ বাবুর নাটক এটা। কারণ ওনাদের যারা যে সংগঠন করে তাদের উদ্দেশ্যে বলতে পারি ভাই, এতটুকু আপনারা দেখেছেন নিশ্চয়ই যে সিদ্দিকুল্লাহ অত বড় সংগঠন করার পরেও জমিয়তে ওলামাহীন একটা সংগঠন, প্রচুর বড় সংগঠন ছিল। তারপরে দিনে দিনে উনি যখন ওনার সিটটা যখন বিক্রি করে দেয় শাসক দলের কাছে, ওনার দিক থেকে মানুষ সরে আমরা দেখেছি তো রিসেন্টলি। এর আগে জমিয়তুল উলামা ঘটনাগুড়ি যখন প্রোগ্রাম করতো তখন দেখলাম ঘটনাগুড়ি জায়গা দেওয়া যেত না। রিসেন্টলি প্রোগ্রাম করলো ওয়াকাফ বিলের প্রতিবাদে, শুধু জমিয়তে ওলামাহীন না, মুসলমান সম্প্রদায়ের যত মানুষ আছে সবাইকে নিয়ে, তারপরে ঘটনাগুড়ি লোক হয়নি। তাই ওদের উদ্দেশ্যে বলবো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ওই রকম মানুষের পিছন থেকে সরে এসো, আব্বাস সিদ্দিকের মতো মানুষের পিছনে চলে এসো। বুঝতে পারবে যে আব্বাস সিদ্দিকী ভাইজান যেভাবে সিটটা খাড়া করে আছে, যদি লড়াই দিতে পারে আব্বাস সিদ্দিকী ভাইজান দিতে পারবে, অন্য কোনো এই পশ্চিমবাংলার বুকে অন্য কোনো ব্যক্তি নেই যে দিতে পারবে না।